আহ, দশম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের পাঠ হচ্ছে কোষে দেখি 11.1। এটার 6 অবধি হয়ে গেছিলো। আজকে আমরা 2-এর অঙ্ক থেকে শুরু করব। প্রশ্নে বলা হয়েছে পি কিউ 7.5, পি অ্যাঙ্গেলটা 45 এবং কিউ অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি, আর পি কিউ হচ্ছে 7.5, পি অ্যাঙ্গেল 60 ডিগ্রি, কিউ অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি পি কিউ আর এখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছি পি কিউ এস। তাহলে এই দুটো ত্রিভুজ অঙ্কন করতে হবে, এমনভাবে অঙ্কন করতে হবে যেন আর এবং এস পি কিউ এর একই দিকে অবস্থিত হয়। মানে পি কিউ যদি হয়, পি কিউ এর উপরেই আর এবং এস থাকবে, বা নিচে আর এবং এস থাকবে, মানে একই দিকে থাকবে। এরপরে পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে, পরিবৃত্তর সাপেক্ষে এস বিন্দুর অবস্থান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে শুরু করা যাক। স্কেলের সাহায্যে 7.5 সেমি অঙ্কন করলাম, চাঁদার সাহায্যে 45 এবং 75 অঙ্কন করলাম। খাতার মাঝে যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখা নেওয়া হলো। 7.5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ কেটে নিলাম। ত্রিভুজ পি কিউ আর এর পি অ্যাঙ্গেলটা 45, কিউ অ্যাঙ্গেলটা 75, তাই পি পয়েন্টে আঁকবো 45 এর সমান করে কোণ এবং কিউ পয়েন্টে আঁকবো 75 এর সমান করে কোণ। তাহলে 45 ডিগ্রি এবং 75 ডিগ্রি সমান কোণ আমরা অঙ্কন করে নিয়েছি। এভাবে আমরা পি কিউ আর ত্রিভুজটি পেলাম। এরপরে যেহেতু প্রশ্নে বলেছে পি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, কিউ অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি করে নিয়ে আমাকে একটা ত্রিভুজ পি কিউ এস অঙ্কন করতে হবে। তাহলে এখন কাজ হবে পি এবং কিউ বিন্দুতে 60 ডিগ্রি ড্র করে নিয়ে পি কিউ এস ত্রিভুজটি অঙ্কন করা। এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে পি এবং কিউ বিন্দুতে 60 ডিগ্রি ড্র করব। 60 ডিগ্রি ড্র করে তোমরা প্রত্যেকেই জানো, আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি। ডিগ্রি, একইভাবে কিউ বিন্দুতেও 60 ডিগ্রি। এরপরে এই দুটো বাহুকে বাড়িয়ে নিয়ে আমরা পি কিউ এস ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে পি বিন্দু এবং কিউ বিন্দুতে আমি 60 ডিগ্রি ড্র করে নিয়ে পি কিউ এস ত্রিভুজটি পেয়ে নিয়েছি। প্রশ্নে বলেছে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করতে। ত্রিভুজ পি কিউ আর তোমরা দেখতে পাচ্ছ পি কিউ আর, তাই তো? এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করার জন্য তোমরা জানো যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আমরা পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। পি কিউ বাহুর তাই এটা হচ্ছে পি কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আর একটা আঁকবো কিউ আর বাহুর। এবার আমরা কিউ আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। দুদিকে আমরা কেটে নিলাম বৃত্তচাপ। এরপর আর বিন্দু থেকে সেই দুটো বৃত্তচাপকে কেটে নিতে হবে। এই যে কেটে নিলাম, আর এই যে এখানে একটা বৃত্তচাপ, এটা যেহেতু কাটলো না, এবার কি করবো, কিউ বিন্দু থেকে আবার সেই বৃত্তচাপটাকে বাড়িয়ে নেব। তাহলে কিউ আর বাহুরও লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। লম্ব সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করে কি নাম দিব, ও। সেটাই হবে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের কেন্দ্র। এরপর আমরা পরিবৃত্তটা অঙ্কন করব। তাহলে পরিবৃত্তে যেটা কেন্দ্র পেলাম, সেখান থেকে আমি পি কিউ আর ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু সমান করলাম, ধরো আর এর সমান করলাম। সমান করে নিয়ে এবার আমি বৃত্তে পেলাম। পরিবৃত্তটা ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করার পর দেখা যাচ্ছে পরিবৃত্তটা কিন্তু এস বিন্দু দিয়েও গেছে, অর্থাৎ পি কিউ আর এর পরিবৃত্তটা পি কিউ এসেরও পরিবৃত্ত হয়ে গেছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি, এখানে কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত। পরিবৃত্তটির সাপেক্ষে এস বিন্দুর অবস্থান কোথায়, পরিবৃত্তের ওপরে। এবার এখানে আরেকটি প্রশ্ন বলেছে যে ব্যাখ্যা খুঁজি। এখানে ব্যাখ্যা এটাই দেওয়া যায়। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি আর এবং এস বিন্দু পরিবৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ যেটা পি আর কিউ কোণ, অর্থাৎ এই কোণটা, এবং পি এস কিউ কোণ, অর্থাৎ এই কোণটা বৃত্তের মধ্যে রয়েছে। এই ধরনের কোণকে বলা হয় বৃত্তাংশস্থ কোণ। এক্ষেত্রে দেখো দুটো কোণই বৃত্তের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে বৃত্তের জ্যা বলতে পারে, পি কিউ হচ্ছে বৃত্তটির একটা জ্যা, এবং এস কোণ এবং আর কোণ
এই একই বৃত্তের মধ্যে অবস্থিত, তাই আমি বলতে পারি এই দুটো কোণ কি হচ্ছে, একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি, পিএস কিউ অর্থাৎ এই কোণটা, পিআর কিউ অর্থাৎ এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ। এটাই হচ্ছে ব্যাখ্যা। আশা করি তোমরা 2 এর অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা 3 এর অঙ্কটা করব। 2 এর পরে এবার 3 এর অঙ্কে দেখতে পাচ্ছি এবি বাহু দেওয়া রয়েছে 5, এ কোণ 30, বি কোণ 60, অর্থাৎ এবিসি ত্রিভুজ অঙ্কন করা যাবে এখান থেকে। আর এখান থেকে দেখো এ কোণটা 45, বি কোণটা 45, এখান থেকে আমরা এবিডি ত্রিভুজ অঙ্কন করতে পারবো। করার পর এখানে বলছে যে এই দুটো ত্রিভুজ অঙ্কন করার এমনভাবে করতে হবে জানো সি এবং ডি বিন্দু এ বি এর বিপরীত পার্শ্বে অবস্থিত, অর্থাৎ সি এবং ডি পরস্পর কি হবে, বিপরীত পার্শ্বে অবস্থান করবে এ বি এর। করার পর ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে এবং তারপর পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থানটাকে লিখতে হবে। তাহলে এই অঙ্কটা অনেকটা 2 এর অঙ্কের মতোই। শুরু করা যাক। প্রথমে আমরা খাতার ওপরের দিকটায় 5 সেমি ড্র করে নিচ্ছি। এরপর 5 সেমি বলছে এ বিটাকে হতে হবে 5 সেমি। এরপর আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি আগে থেকে ড্র করে নিয়ে রেখে নেব। তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি অঙ্কন করে নিয়েছি। এরপর আমরা কি করব, খাতার মাঝে একটা যে কোনো দৈর্ঘ্যের সরল রেখা নিয়ে নিব। নেওয়ার পর 5 সেমি সমান করে নিয়ে কেটে নিলাম। এটার নাম দিয়ে দিলাম এ বি। এ বিন্দুতে আমরা এবিসি ত্রিভুজের এ বিন্দুতে 30 ডিগ্রি আর বি বিন্দুতে 60 ডিগ্রি সমান কোণ আঁকবো। তাহলে আমরা এবি 30 ডিগ্রি 60 ডিগ্রির সমান কোণ এঁকে নিয়েছি। এরা যেখানে ছেদ করলো এটার নাম দেবো কি সি। এবিসি ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এবিডিটা এমনভাবে আঁকতে হবে যাতে ডি বিন্দু আর সি বিন্দু পরস্পরের বিপরীত পাশে থাকে। তার মানে আমাকে এই বরাবর এবিডি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবিডি ত্রিভুজের একটা জিনিস দেখো, এ কোণ এবং বি কোণ দুটোই কত, 45 ডিগ্রি। তাহলে আমরা এখন কি করব, এ বিন্দু এবং বি বিন্দুতে 45 ডিগ্রি ড্র করব। এখন আমরা 45 ডিগ্রি এর সমান কোণ আঁকবো এ এবং বি বিন্দুতে। উল্টো দিকে কেন আঁকছি বুঝতে পারছো, কারণটা হচ্ছে যেহেতু এবিডি ত্রিভুজে ডি বিন্দুটা সি এর বিপরীতে থাকতে হবে, সেই কারণে। ঠিক আছে, তাহলে আমরা আগে সমান বৃত্তচাপটা এঁকে নিলাম। সমান বৃত্তচাপ এঁকে নিলাম এ এবং বি বিন্দুতে। এরপরে কি করব, 45 ডিগ্রি সমান করব। এখান থেকে এটুকুটা সমান করে নিয়ে তাহলে দেখতে পাচ্ছি 45 ডিগ্রি সমান কোণ আমরা এঁকে নিয়েছি। এখানে কি নাম দেব আমরা, ডি। তাহলে এবিডি ত্রিভুজটাও পেয়ে নিয়েছি এবং এ বি এর দুই বিপরীত পার্শ্বে সি এবং ডি বিন্দু অবস্থিত। এখন কি বলেছে, এখন বলা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমরা কি করব, এ বি বাহু একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এবি বাহু লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবার আমরা হয় এসি বা বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে পারি। আমরা এসিটারই করি। এসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য অর্ধেকের বেশি নিয়ে তার উভয় পার্শ্বে আমরা একটা বৃত্তচাপ কেটে নিয়েছি। এরপরে সি বিন্দু থেকে সেই বৃত্তচাপটাকে কেটে নেওয়া হলো। তাহলে এটা হয়ে গেল এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এরপর দেখতে হবে যে সমদ্বিখণ্ডক দুটি কোন কি বিন্দুতে ছেদ করলো। তাহলে দেখা যাচ্ছে যে লম্ব সমদ্বিখণ্ডক দুটি এই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই বিন্দুতে এখানে আমরা কি নাম দিব, ও। এরপরে কি করতে হবে, ও বিন্দুকে কেন্দ্র করে এবিসি ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এবার আমরা কি করব, ও বিন্দু থেকে এ অথবা বি অথবা সি বিন্দু সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। তা দেখো বৃত্ত অঙ্কন করলাম। এখানে কি দেখতে পাচ্ছি, যে বৃত্ত এক্ষেত্রে দেখতে পাচ্ছি পরিবৃত্তটি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত হলেও সেটা এবিডি ত্রিভুজেরও পরিবৃত্ত হয়ে গেছে। দেখো ডি বিন্দুটাও সে পরিবৃত্তের ওপরেই অবস্থান করছে। প্রশ্ন জিজ্ঞাসা করছিল যে ডি বিন্দুর অবস্থান কি হবে পরিবৃত্তের সাপেক্ষে। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান তার উপরেই হচ্ছে, কারণ ডি বিন্দুটা সে পরিবৃত্তের উপরে অবস্থান করছে। লিখলাম।
ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান পরিবৃত্তের ওপর। আর অন্য কি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি, এখানে দেখো একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে এবিসি যে ত্রিভুজটা রয়েছে এটা দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের অর্ধবৃত্তের মধ্যে অবস্থান করছে, এইটুকুটার মধ্যে। আবার দেখো এবিডি ত্রিভুজেও অর্ধবৃত্তের মধ্যে অবস্থান করছে। তো তোমরা ওই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্যতে পড়বে যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। আর তোমরা বুঝতেই পারছো এটা 30 এটা 60, তাহলে এটা কত 90 ডিগ্রি। এখানেও দেখো এটা 45 এটাও 45, তাহলে এবিডি ত্রিভুজের ডি কোণটা কত 90 ডিগ্রি। তার আমরা বুঝতে পারছো যে কোনো বৃত্তের অর্ধবৃত্তের মধ্যে বৃত্তস্থ কোণ কি হচ্ছে, সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে তাহলে, সমকোণ। এটা বৃত্তস্থ কোণ, কারণটা হলে দেখো এটা বৃত্তের পরিধির উপর অবস্থান করছে এই কোণটা, এটাকে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বলা হবে এই সি কোণটাকে। একইভাবে ডি কোণটাকেও পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ বলা হবে। এবং এটা এসিবি কোণটা যেহেতু অর্ধবৃত্তের মধ্যে অবস্থান করছে, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। একইভাবে এডিবি কোণটা অর্থাৎ ডি কোণটা যেহেতু অর্ধবৃত্তের মধ্যে অবস্থান করছে, এটাও কি অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হচ্ছে, সমকোণ হচ্ছে। তাহলে আমরা কি লিখলাম, এসিবি কোণ ও এডিবি কোণ অর্ধবৃত্তস্থ কোণ এবং এদের মান সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তোমরা সেখানে উপপাদ্য পড়বে যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এই বৈশিষ্ট্যটাও আমরা লিখতে পারি। আরও অন্য বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো নিজেদের ইচ্ছা মতো চিত্র থেকে বুঝে নিয়ে। যাই হোক 3-এর অঙ্কটা এখানেই শেষ হচ্ছে, এরপরে আমরা 4-এর অঙ্কটা করব। জিনিস লক্ষ্য করো, এখানে এবিসিডি যে চতুর্ভুজটা রয়েছে সেটা কিন্তু বৃত্তের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা এটাও লিখতে পারি যে এবিসিডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপর আমরা 5-এর অঙ্কটা নাম্বার 4 কি বলা হচ্ছে, এবিসিডি একটা চতুর্ভুজ, এবি বাহু দেওয়া, বিসি বাহু দেওয়া, সিডি বাহু দেওয়া, বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি। চতুর্ভুজ অঙ্কন করার পর ত্রিভুজ এবিসির পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে স্কেলের সাহায্যে 4 সেমি এবং 7 সেমি আমরা এঁকে নিলাম। 60 ডিগ্রি অ্যাঙ্গেল আগে থেকে এঁকে রাখার দরকার নেই, কারণ তোমরা জানো বৃত্তচাপ নিয়ে ওই মাপের নিয়ে কাটলেই 60 ডিগ্রি হয়ে যায়। এবার আমরা কি করব, খাতার মাঝে যে কোনো দৈর্ঘ্যের একটা সরল রেখা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি এখানে যেহেতু দেখতে পাচ্ছি বি কোণটা 60 ডিগ্রি এবং সি কোণটাও 60 ডিগ্রি, তাহলে বি কোণ আর সি কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমরা বিসি বাহুটাকে খাতার মাঝে আঁকবো। অর্থাৎ 7 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশটা আমরা কেটে নেব, এটার সমান নিয়ে এখান থেকে কেটে নেব। তাহলে দেখতে পাচ্ছ আমি 7 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশটা কেটে নিলাম। দেখো এটার নামটা কি দেবো আমরা, বিসি দিব। কেন এটাই নেওয়া হলো, কারণটা হচ্ছে বি বিন্দুতে 60 ডিগ্রি এবং সি বিন্দুতে 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকতে হবে। তাহলে এবার কি করব, আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকবো বি বিন্দুতে এবং সি বিন্দুতে। একই বৃত্তচাপ নিয়ে করব, আলাদা নেওয়ার দরকার নেই। সে একই মাপ রেখে নিয়ে কেটে নিলে এটা কত হয়ে যায়, 60 ডিগ্রি। এখানেও আমরা 60 ডিগ্রি আঁকবো, কারণ বইতে সেরকমই ডিরেকশন দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা এদিক থেকে আঁকবো, ঠিক আছে। তাহলে এটাও 60 ডিগ্রি ড্র করে নেওয়ার পর আমরা এবার এই দাগটাকে বাড়াবো। ঠিক আছে, এদিক দিয়েও আমরা দাগ টানবো। মাথায় রাখবে আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করছি না, আমরা এখন আগে চতুর্ভুজটা অঙ্কন করলাম। একবারে লাগিয়ে দেবো না, কারণ তাহলে সেক্ষেত্রে এটা ত্রিভুজ হয়ে যাবে, আমাদের তো চতুর্ভুজ অঙ্কন করতে হবে। এবার যে দেখো, যেহেতু প্রশ্নে যেহেতু বলেছে এবি হচ্ছে 4 সেমি, এখানে বি আছে, তার মানে এবি 4 সেমির সমান করে নিয়ে আমরা কেটে নেব। তাহলে 4 সেমির সমান করে নিয়ে আমরা
সমান করে নিয়ে কেটে নিলাম। AB কত হতে হবে 4 সেমি, আর CDও হচ্ছে 4 সেমি। তাহলে এখানে C রয়েছে, D এখানে থাকবে, তাহলে 4 সেমি সমান করে নিয়ে আমরা কেটে নিলাম। তাহলে এখানে আমরা কি নাম দিব, A, আর এটা হচ্ছে কি D। AD যুক্ত করে দিলেই আমরা চতুর্ভুজ ABCD পেয়ে নেব। তাহলে ABCD চতুর্ভুজ পাওয়া গেল, 60 ডিগ্রি 60 ডিগ্রি। এবার ত্রিভুজ ABC এর পরিবৃত্ত, ত্রিভুজ ABC তো দেখতে পাচ্ছি, কি করে AC কর্ণটাকে আমরা কি করে যোগ করে দেবো, তাহলে ABC ত্রিভুজটা পেয়ে নেব। ABC ত্রিভুজটা হয়ে গেলে এবার আমরা কি করব, ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত ড্র করার জন্য কি করতে হয়, BC বাহুর আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। একইভাবে AB বাহুরও লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এরপরে এই বৃত্তচাপটাকে আমরা কেটে নিচ্ছি, ঠিক আছে। এবার কি করব, দুটো লম্ব সমদ্বিখণ্ডক দেখব কোথায় ছেদ করছে। এটা হচ্ছে BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আর এটা হচ্ছে AB বাহু লম্ব সমদ্বিখণ্ডক। কোথায় ছেদ করলো, এই বিন্দুতে। এটাই হবে পরিকেন্দ্র, এটা নাম দিলাম কি দিলাম, O নাম দিলাম। এবার O বিন্দুকে কেন্দ্র করে ABC ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু সমান করব। আমরা A এর সমান করলাম, ঠিক আছে। সমান করে নিয়ে আমরা এবার একটা বৃত্ত অঙ্কন করব। সরি, পড়ে গেল। বৃত্ত অঙ্কন করছি, দেখো ABC তিনটা বিন্দু দিয়ে গেল, ইভেন D বিন্দু দিয়েও গেছে, ঠিক আছে, D বিন্দু দিয়েও গেল। তাহলে এটাই হচ্ছে ত্রিভুজ ABC এর পরিবৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত ত্রিভুজ ABC এর পরিবৃত্ত। আর এক্ষেত্রে দেখো ABCD বিন্দুটি কি সমবৃত্তস্থ, মানে এরা প্রত্যেকটা বৃত্তের মধ্যে রয়েছে, বৃত্তের ওপরে রয়েছে। তাহলে এখানে নিব ABCD বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা হচ্ছে বৈশিষ্ট্য এই চিত্রের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 5 অঙ্কটা করব। 5 অঙ্ক কি বলেছে, একটা আয়তক্ষেত্র PQRS। এরপরে 5 অঙ্কটা বলা হচ্ছে আয়তক্ষেত্র PQRS অঙ্কন করতে হবে, যার PQটা হবে 4 সেমি, QRটা হবে 6 সেমি। এরপর আয়তক্ষেত্রের কর্ণ দুটো অঙ্কন করতে হবে, এবং কোনো রকম অঙ্কন না করে ত্রিভুজ PQR এর পরিকেন্দ্র কোথায় হবে সেটা আমাদের বলতে হবে, আর পরিবেশার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে শুরু করা যাক। খাতার ওপরের দিকটায় আগে আমরা 4 সেমি এবং 6 সেমি ড্র করব। 4 সেমি, তাহলে 4 সেমি এবং 6 সেমি অঙ্কন করার পর আমরা আয়তক্ষেত্র অঙ্কন করব। আমরা আয়তক্ষেত্রটা অঙ্কন করব, সেটা করার জন্য আমরা প্রথমে আগে যে কোনো দৈর্ঘ্যের একটা সরল রেখা টেনে নিচ্ছি, ঠিক আছে। টেনে নেওয়ার পর এবার আমরা কি করব, QR অর্থাৎ 6 সেমি সমান করে কেটে নিচ্ছি। এটা আমরা দিলাম কি QR। আর আয়তক্ষেত্রের তো জানো তোমরা প্রত্যেকে, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এখন কাজ হবে Q এবং R বিন্দুতে 90 ডিগ্রি ড্র করা। সেটা তোমরা পেন্সিল কম্পাস বা চাঁদার সাহায্য করতে পারো। তাহলে আমরা এখন পেন্সিল কম্পাসের সাহায্যে Q এবং R বিন্দুতে 90 ডিগ্রি ড্র করব। 90 ডিগ্রি ড্র করে নেওয়ার পর এবার আমরা কি করব, 4 সেমির সমান করে নিয়ে কেটে নেব। কারণ তোমরা জানো আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটো হয় সমান, এবং PQটা হচ্ছে কত, 4 সেমি। কিউ এখানে রয়েছে, তাহলে PQটা 4 সেমির সমান করে নিয়ে কেটে নেব। তাহলে 4 সেমির সমান করে কেটে নিচ্ছি, আর থেকেও 4 সেমির সমান করে কেটে নিলাম। তাহলে এটার নাম কি দেবো আমরা, P। আর এটার নাম কি দেবো আমরা, S। এবার আমরা কি করব, P এবং S বিন্দু দুটি যোগ করে দিলাম।
তাহলে পি কিউ আর এস একটা আয়তক্ষেত্র পেলাম। আয়তক্ষেত্র অঙ্কন করার পর এখানে বলা হলো যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি অঙ্কন করতে হবে, করার পর পি কিউ আর এর পরিকেন্দ্র কোথায় হবে নির্ণয়। তাহলে কর্ণটা আমি জুড়ে দিচ্ছি। এই যে পি কিউ আর ত্রিভুজটা পেলাম, এর পরিবৃত্ত অঙ্কন না করেই বলতে হবে আমাকে এর পরিকেন্দ্র কোথায় অবস্থান করবে। তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? অতিভুজের ওপর অবস্থান করে, এবং অতিভুজের যেটা মধ্যবিন্দু সেটাই হয় তার পরিকেন্দ্র। তাহলে আমরা কি করব, শুধুমাত্র পি আর যে বাহু সেটাই হচ্ছে পি কিউ আর ত্রিভুজের অতিভুজ, সেই অতিভুজের আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য তোমরা যেটা জানো, অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ এবং তারপর পি বিন্দু থেকে সেই বৃত্তচাপটিকে কেটে নিতে হবে। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে পি আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটাই হবে পরিকেন্দ্রের অবস্থান, কি নাম দেব আমরা? ও। পরিকেন্দ্রের অবস্থান বের করার পর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদেরকে হিসাব করতে হবে। পরিব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে আমরা এটা কি করব, একটা পরিবৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এবার আমরা কি করব, ও বিন্দুকে কেন্দ্র করে ওপি বা ও কিউ বা ও আর এর সমান করে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্তটা অঙ্কন করার পর দেখতে পাচ্ছি সেটা পি কিউ এবং আর তিনটি বিন্দু দিয়েই গেছে, অর্থাৎ আমাদের পরিবৃত্তটা একদমই ঠিক হয়েছে। এখানে আর কি বলা হয়েছিল, পরিকেন্দ্রের অবস্থান কোথায় আমরা বলে দিয়েছি, সেটা লিখে নিব যে আর কি বলেছে, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে আমরা লিখব যে অতএব ও কেন্দ্রীয় বৃত্ত ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্তের অবস্থান আর কি বলেছিল, পরিব্যাসার্ধের ত্রিভুজ পি কিউ আর এর পরিকেন্দ্র কোথায় হবে। তাহলে ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লিখলাম, ও কেন্দ্রীয় বৃত্ত ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত। দেখতেই পাচ্ছ ত্রিভুজ পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, তাই পরিকেন্দ্র ও এর অবস্থান কোথায় হবে, ত্রিভুজটির অতিভুজ পি আর এর মধ্যবিন্দুতে অবস্থিত। তোমরা জানোই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান কি হয়, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে, তাই আমরা ওটাই লিখেছি। আর বলা হচ্ছে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। পরিব্যাসার্ধ দেখো ওপি ও কিউ ও আর, এটা আমরা স্কেলের সাহায্যে মেপে নেব কত হচ্ছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3.7। ওপিটাও তোমরা মেপে নিতে পারো, 3.6 হচ্ছে, ঠিক আছে। তাহলে পরিব্যাসার্ধ ওপি ও কিউ ও আর সমান 3.6 সেমি। তাহলে 5-এর অঙ্কটা এখানেই কমপ্লিট হচ্ছে। এরপরে 6-এর অঙ্কটা তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। আমাদের পরিবৃত্ত অঙ্কনের অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। পরের ক্লাসে আমরা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা সম্পর্কে জানব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।